আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। এই শীতের রাতে ভৌতিক গল্প শুনতে কার না ভালো লাগে। আমাদের এই ভৌতিক অনুষ্ঠানটি আশা করি দিন দিন আপনাদের কাছে, আপনাদের মনের মাঝে জায়গা করে নিচ্ছে। আমরা যথাসম্ভব চেষ্টা করছি আপনাদেরকে ভালো ভালো যত গল্প বা কাহিনী বলেন জোগাড় করে আপনাদেরকে শোনানোর জন্য। কিছু ভাই আমাদের মেল করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকে ভয়েস মেল পাঠাচ্ছেন, তাদেরকেও ধন্যবাদ। এবং যারা প্রবাসে আছেন সবাইকে ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামটি শোনার জন্য। প্রতিবারের ন্যায় আপনাদের হোস্ট আমি সোহেল আছি আপনাদের সাথে। ভূত ঘণ্টা অনুষ্ঠানটি আপনারা অনেক পছন্দ করেছেন, যার জন্য আমরা এত দূর এগিয়ে এসেছি। সামনেও ইনশাল্লাহ এগিয়ে যাব যদি আপনারা এইভাবে আমাদের সহযোগিতা করেন। আমাদের কাহিনী বা গল্পগুলো যারা শোনেন কিন্তু এখনও আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন এখনই, যাতে পরে কোনো ভিডিও আসলে আপনি সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যান। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো bhutghonta@gmail.com। এখানে আপনারা আপনাদের ভয়েস ক্লিপ অথবা আপনারা আপনাদের মেইল আমাদের কাছে পাঠাতে পারেন। সেই কাহিনী আপনার হোক বা আপনার আত্মীয় স্বজন হোক বা কারো সংগ্রহকৃত হোক, আপনারা আমাদের কাছে পাঠাতে পারেন। আরেকটি কথা সেটা হলো আমাদের একটি ভৌতিক অনুষ্ঠান। যাদের ভৌতিক কাহিনী শুনতে সমস্যা, তারা অবশ্যই আমাদের এই প্রোগ্রামটি শুনবেন না। যারা ভৌতিক কাহিনী শুনতে অভ্যস্ত তারাই শুধু শুনবেন। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং গল্পগুলো কেমন হয়েছে বা হচ্ছে বা আপনাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাদের তা কমেন্টস বক্সে জানাবেন অথবা ইনবক্স করবেন। যাই হোক, আমি এখন ঘটনায় চলে যাব। ঘটনাটি আমাকে যে পাঠিয়েছে ওনার নাম রায়হান। আজ থেকে প্রায় 30 থেকে 35 বছর আগের এই ঘটনাটি। ওনাদের গ্রামের বাড়ি লালমনিরহাট বর্ডার এলাকা। আপনারা সবাই অথবা জানেন বা অনেকে জেনে থাকবেন। তখনকার সময় আসলে আপনার এত ঘর বাড়ি বা এত মানুষজন এগুলো কিছুই ছিল না। আর ইলেকট্রিসিটি মানে কারেন্ট সে তো অনেক দূরের কথা। এই রায়হানের পরিবার যেই গ্রামে থাকতো সেই গ্রামটা ছিল আসলে সনাতন ধর্মাবলীদের গ্রাম, মানে হিন্দুদের সেখানে বসবাস ছিল খুবই বেশি। হাতে গোনা আপনার 4-5টা আপনার মুসলিম ফ্যামিলি সেখানে বসবাস করত। তো রায়হানের প্রত্যেক দিনের রুটিন ছিল সকালে উঠে স্কুলে যাওয়া, স্কুল থেকে এসে কিছুক্ষণ খেলাধুলা করা। তখন রায়হান 5 কি 6-এ পড়ে, তার যতটুকু মনে আছে। তার যে 2 স্কুল ফ্রেন্ড ছিল ক্লোজ, একজনের নাম ছিল দিলীপ এবং আরেকজনের নাম ছিল শঙ্কর। তারা দুইজনই সনাতন ধর্মাবলী, কিন্তু তাদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। এখনকার সময় হয়তোবা ভেদাভেদ থাকতে পারে, তখনকার সময় আসলে মানুষের মধ্যে এত ভেদাভেদ ছিল না। তো প্রতিদিন তার স্কুলে একসাথে যেত, আবার স্কুল থেকে বাড়ি ফিরে আসতো। কিন্তু সন্ধ্যার পরে বাসা থেকে বেরোনো একদম নিষিদ্ধ ছিল, কারণ চারিদিকে তখন অন্ধকার নেমে আসতো।
আর তখন 7টা-8টা বাজে মানুষ খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তো। এই জন্য সন্ধ্যাবেলা তাদের বেরোনো একদম নিষিদ্ধ ছিল। তেমনি একদিন স্কুল থেকে বাসায় যারা আসার পর তারা খেলতে বের হয় ফুটবল নিয়ে। তো তার ঠিক আগের দিন অনেক প্রচণ্ড বৃষ্টি হয়। তো বৃষ্টি হওয়ার ফলে দেখা গেছে যে ডোবা নালা বা ছোট ছোট যে পুকুরগুলো ছিল সেগুলো একদম ভরে টয়টুম্বুর হয়ে গেছে, এবং ওরা যেখানে খেলতো সেই মাঠেও পানি। তো ওদের মধ্যে শঙ্কর বলে উঠল যে চারিদিকে তো পানি, এক কাজ করি আমরা শ্মশান ঘাটে খেলতে যাই, আমাদের শ্মশান ঘাটটা তো অনেক বড় আর উঁচু জায়গা, ওখানে বৃষ্টি পানিও জমে না। তো যেই কথা সেই কাজ, তো 3জন মিলে তারা সেই শ্মশান ঘাটে খেলতে গেল। শ্মশান ঘাটটা বিশাল বড় ছিল, একটা নদীর পাড়ে। তো খেলতেছে এর মধ্যে হঠাৎ বলটা একটু দূরে আপনার 2 দিন আগে যে চিতা দাহ করা হয়েছে সেখানে বলটা গিয়ে পড়ে। তখনও সেই চিতার কাঠকয়লা থেকে আগুনের হালকা শিখা ধূপ ধূপ জ্বলতেছে। তো বল যেহেতু নষ্ট হয়ে যাবে আগুনে, ওরা 3জনে গিয়ে ওই জায়গা থেকে বলটা সংগ্রহ করলো। এর মধ্যে যে রায়হান ছেলেটি ছিল তার পায়ে একটি কাঁটার মতো বিঁধল এবং সাথে সাথে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। যখন সেটা পা থেকে বের করা হলো, দেখলো আসলে এটা কোনো কাঁটা না, এটি একটি মানুষের হাড্ডি। যাই হোক, সেদিন মতো ওরা খেলা বন্ধ করে দিল, যেহেতু রায়হান আহত, পায়ে দিয়ে রক্ত বের হয়েছে, সো তার হাঁটতেও কষ্ট হচ্ছে। তো ওরা ধরাধরি করে ওকে বাসায় নিয়ে আসলো। তো বাসায় আসার পরে ওকে যথারীতি টুকটাক যা তখনকার মেডিসিন দিয়ে সেদিনের মতো খেলাধুলো বন্ধ, যে যার মতো বাসায় চলে গেল। তো পরের দিন সকালবেলা ওরা যখন স্কুলে গিয়ে শুনতে পেল যে ওদের পাশের গ্রামে যাত্রাপালা হবে। তো ওদের স্কুলে আবার ওদের যে গ্রামে যাত্রাপালা হবে সেই গ্রামের কয়েকজন ছেলেও ওদের সাথে ওই স্কুলে পড়তো, ওদের ক্লাসে, যার মাধ্যমে ওরা জানতে পারে। তো ওরা চিন্তা করলো যে শঙ্কর, দিলীপ আর রায়হান 3জন চিন্তা করলো যে কীভাবে এই যাত্রাটা দেখা যায়। তো ওরা চিন্তা করলো তাহলে স্কুল ছুটি হলে বাসায় গিয়ে বলবো যে আমরা ওই গ্রামে খেলতে যাব, বিকেল নাগাদ চলে আসব। তো স্কুল ছুটি হলো। স্কুল ছুটি হওয়ার পরে সবাই বাসায় গেল। বাসায় যাওয়ার পরে তারা বাসায় বললো যে আমাদের একটা ম্যাচ আছে, আমরা এই ম্যাচটা খেলতে যাব, আমরা সন্ধ্যার আগে চলে আসবো। তো যেহেতু 3জন একসাথে যাবে, বাসার থেকে মানা করলো না, পাশের গ্রামে। তো ওরা হাঁটতেছে, তো হাঁটা পথ প্রায় 3-4 কিলো যাওয়া লাগবে। তো যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো ওরা যখন ওই গ্রামে পৌঁছে তখন যাত্রা অলরেডি শুরু হয়ে গেছে। তো আমি তো আগে আপনাকে বলছি 7টা-8টা বাজলে সবাই ঘুমিয়ে পড়তো, নিশীথী রাত, এমন অবস্থা হয়ে যেত গ্রামের। তো যাত্রাপালা শেষ হইতে মোটামুটি আপনার 9টা বেজে গেছে। এখন 3 বন্ধু তাদের গ্রামের দিকে আসবে। তারা এমন কাউকে পায়নি, বড় কাউকে, যে যার সাথে তারা আসবে। যাই হোক, 3জন ওখান থেকে রওনা দিল। তো রওনা দেওয়ার পরে তারা সেই গ্রাম সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া ছিল, যেহেতু ওদের বন্ধুরা ওখানে 2-3 জনের বাড়ি। বন্ধুরা রিকোয়েস্ট করছিল যে রাতটা থেকে যাও আমাদের বাসায়। আসলে ওরা তো এমনিই আপনার খেলা কথা বলে আসছে, যদি ওদের বাড়িতে থাকে তাহলে তো আরও অবস্থা খারাপ। এমনি তো বাসায় গেলে আজকে কপালে কিনে আছে।
ওরা যাই হোক 3 বন্ধু হাঁটতেছে হাঁটতেছে, চাঁদের আলোতে মোটামুটি ভালোই যেতেছে। তো সামনে বিশাল আপনার বাঁশঝাড়, পরে ঘন বাঁশঝাড়। যখন তারা বাঁশঝাড়ের ভিতরে ঢুকলো, তখন তারা কেমন জানি কান্নার শব্দ পেল, কেউ কান্না করছে। তাও দিলীপ বলতেছে, তোরা কিছু শুনতে পাইতেছিস? তখন রায়হান বলল, হ্যাঁ, কেউ মনে হয় কান্না করছে, এমন কিছু। শঙ্কর বলল, আমিও কান্নার শব্দ পাচ্ছি। সব চুপচাপ, চারিদিক কান্নার শব্দ। চারিদিকে ওদের মনে হইতেছে ওদের সব কিছু ভয়ে ভেঙে চুরে আসছে। 3জনই চুপচাপ দাঁড়িয়ে কান্নার শব্দ শুনছে। কোত্থেকে হঠাৎ পেঁচা ডাকা শব্দ তাদের কানে আসলো। চমকে গেল 3জন, ভয়ে তাদের রক্তহীন হয়ে যাওয়ার মতো। কি করবে তারা কিছুই বুঝতে পারতেছে না। এই রাতে কে কোথায় যাবে? তখন রায়হান বলে উঠল, কিছু করার নেই, চল দৌড় দেই। 3জনই প্রচণ্ড জোরে যত শরীরের শক্তি দিয়ে দৌড় দিল। তারা বাঁশঝাড়টা পার হয়ে গেলে এক দৌড়ে। তখন সব চুপচাপ। এইভাবেই আস্তে আস্তে তারা বাড়ির দিকে চলে আসলো। আর তেমন কোনো ঘটনা রাতে ঘটেনি, কিন্তু বাসায় আসার পরে তারা অনেক প্রশ্নের সম্মুখীন হলো। যাই হোক, কোনো রকম সেদিনের রাতটা কেটে গেল। পরের দিন স্কুলে দেখা, সবাই সবার কথা বলল সেই রাতের ভয়ের কথা। স্কুল থেকে এসে তারা নিয়মিত সেই খেলাধুলা করল। সন্ধ্যার পরে খাওয়া দাওয়া শেষ করে রায়হান যখন ঘুমোতে গেল, হঠাৎ ও জানলার পাশে শঙ্করের গলা শুনতে পেল। বলতেছে, রায়হান একটু বের হ, রায়হান। তখন রায়হান বলল, কে? শঙ্কর? বলল, হ্যাঁ। তো জানলা খুললো, জানলাটা খুলে দেখলো ওদের জানলা থেকে 5-7 হাত দূরেই একটি তুলা গাছ। সেই তুলা গাছের নিচে কে যেন দাঁড়িয়ে। তখন রায়হান ভাবলো হয়তো বা শঙ্করই হবে, চেহারাটা দেখা যাচ্ছে না। তখন গেট খুলে যখন রায়হান বেরোতে গেল, তার কাঁধে একটি হাত এসে পড়ল। রায়হান চমকে উঠল, দেখলো তার বাবা। তার বাবা তখন জিজ্ঞেস করতেছে, রায়হান তুমি এত রাতে কোথায় যাও? বলে, ওই যে শঙ্কর, শঙ্কর আমাকে ডাকতেছে। তো রায়হানের বাবা বলে, কোথায় শঙ্কর? ওখানে তো কেউই নেই, ওই শিমুল গাছের তুলা গাছের নিচে তো কেউই নেই, তো অন্ধকার। যাও তুমি ঘরে গিয়ে ঘুমাও। যাই হোক, এভাবে রায়হান আবার ঘুমোতে চলে গেল। কিন্তু রায়হানের বাবার মনে একটু সন্দেহ জাগলো। তো রায়হানের বাবা জেগেই ছিল, সে আর ঘুমায়নি। তার কিছুক্ষণ পর আবার রায়হান শুনতে পেল, রায়হান দরজাটা খোল, আমি শঙ্কর। তখন রায়হান বলল, দাঁড়া,
আমি দরজা খুলে আসছি। দরজাটা আস্তে আস্তে খুলল, যাতে কোনো বাবা টেন না পায়। দরজাটা খুলে ও দেখলো ঠিকই শঙ্কর ওই তুলা গাছের নিচে দাঁড়িয়ে। ওর চেহারাটা ভালো বোঝা যাচ্ছে না। ও যখন ডাক দিল, শঙ্কর দাঁড়া, কিন্তু শঙ্কর তার কোনো কথাই শুনছে না। শঙ্কর হাঁটা দিল নদীর পাড়ের দিকে। সে যেই রাস্তা নদীর দিকে যায় সেই রাস্তা হাঁটা দিল। পেছনে পেছনে রায়হানও হাঁটতে লাগলো আর ডাকতে থাকলো, শঙ্কর একটু দাঁড়া, আমি আর পারছি না, একটু দাঁড়া। এভাবে করতে করতে যখন নদীর পাড়ে চলে গেল, তখন রায়হান দেখতে পেল শঙ্কর আস্তে আস্তে নদীতে নেমে যাচ্ছে। তখন রায়হান চিল্লান দিয়ে ডাক দিল, শঙ্কর দাঁড়া, শঙ্কর। কোনো শব্দ নেই। আস্তে আস্তে শঙ্কর পানির নিচে চলে গেল। হঠাৎ রায়হান দেখতে পেল পানি থেকে এক অশরীরী, চারিদিকে তার চুলগুলো উঠছে, চোখগুলো লাল ভয়ানক, পানি থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠছে। এটা দেখে রায়হান প্রচন্ড ভয় পেল। হঠাৎ রায়হানের কাঁধে একটি শীতল হাতের স্পর্শ। রায়হানের প্রত্যেকটি রক্তের শিরা তখন হিম হয়ে গেছে। সে কিছুই ভাবতে পারতেছে না। তখন একটি গলা শব্দ সে শুনতে পেল, রায়হান, এত রাতে তুমি নদীর পাড়ে কি করছো? রায়হান তাকিয়ে দেখে সেটা তার বাবা। ভয়ে রায়হান কোনো কিছু বলছে না, চুপ। রায়হানের বাবা ব্যাপারটা বুঝতে পেরে রায়হানকে বাসার দিকে নিয়ে গেল। তারপর থেকে রায়হান প্রায় ঘুম থেকে চমকে উঠত, কে যেন ওকে ডাকে। রায়হানের বাবা অনেক কবিরাজ, অনেক তান্ত্রিক দেখানোর পরও যখন কোনো ফল উনি পাচ্ছিলেন না, তখন তিনি গাজীপুরে তার ভাইয়ের বাসায় রায়হানকে পাঠিয়ে দেয়। এখানেও থেমে থাকেনি, মাঝে মধ্যেই রায়হানকে কে জানি ডাকে। এই গাজীপুরেই রায়হান আস্তে আস্তে পড়ালেখা করে বড় হয়। কিন্তু তার আর গ্রামে যাওয়া হয়নি। এই ছিল ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমার কাছে ঘটনাটি খুবই ভালো লেগেছে। আসলে রোমাঞ্চকর একটা ঘটনা। এরকম ঘটনা আসলে আমরা সচরাচর মেইলে পাই না, যতটুকু পাই ততটুকু আপনাদেরকে বলার বা বোঝানোর চেষ্টা করি। তো আপনারা আমাদের এরকম ঘটনা পাঠাবেন, ইনশাল্লাহ আমরা এগুলো প্রচার করার চেষ্টা করব। যাই হোক, আমাদের মেইল অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি। মেইল অ্যাড্রেসটি bhutghonta@gmail.com। এখানে আপনারা ভয়েস ক্লিপ অথবা মেইল করতে পারেন। ভয়েস ক্লিপ যদি আপনারা পাঠান, অবশ্যই খেয়াল রাখবেন যে জায়গায় নয়েজ ফ্রি সেখানে করার চেষ্টা করবেন। যাই হোক, আমি নেক্সট যে ঘটনা, সেই ঘটনা আপনাদেরকে বলবো। আসলে ঘটনাটি ঘটে গেছে আমার দুঃসম্পর্কে মামাতো ভাইয়ের সাথে। তো ঘটনাটি আর কি এরকম ছিল, আপনারা অবশ্যই জানেন যে
গ্রামের যারা থাকে মানুষজন তারা আপনার এই হলুদ মরিচ এইগুলা মানে তারা কলে ভাঙানোর মেশিন আছে, ভাঙে তারপর তারা খায়। এখন তো ঢাকা শহরের মতো প্যাকেট ট্যাকেট দেশও পাওয়া যায়। যাই হোক, ঘটনাটি তখন আমার সে মামাতো ভাই আর কি ম্যাট্রিক দিবে এই টাইমের ঘটনা। তো আমার মামি আমার মানে ভাইকে বললো, মামাতো ভাইকে, যে বিকেল হয়ে যেতেছে, তুই তাড়াতাড়ি যা, হলুদ মরিচগুলো ভাঙায় নিয়ে আয়। তো আমার মামাতো ভাই তখন সাইকেল ছিল, তো সাইকেল নিয়ে রওনা দিল। তো ওখান থেকে প্রায় 2 কিলো বাজার। তো বাজারে গিয়ে দেখলো যে দোকানে হলুদ মরিচ ভাঙাবে সেই দোকানটা বন্ধ। ওখান থেকে আবার প্রায় আপনার 3 কিলো গেলে আরেকটি মানে ভাঙানোর মেশিনের দোকান, হলুদ মরিচ ভাঙানে, সেটা ওখান থেকে আর 3 কিলো। যেহেতু ওর সাথে সাইকেল আছে, ও এত চিন্তা করেনি, ও চলে গেছে। তো ওখানে যাওয়ার পর দেখে যে মানে অনেক বড় লাইন, প্রচণ্ড বড় লাইন, যে সময় লাগবে। তো চিন্তা করলো যখন আসছি তাহলে ভাঙায় নিয়েই যাই। তো যেহেতু বয়সও ছোট, সব থেকে কিছু বলতেও পারতেছিল না যে আমার দেরি হয়ে যাইতেছে বা রাত হয়ে যাইতেছে। তো যাই হোক, সবার হলুদ মরিচ ভাঙানোর পর ওর যখন সিরিয়াল আসলো তখন 8টা ক্রস হয়ে গেছে আর কি রাত। তো বুঝতে পারতেছে প্রায় 25 বছর এরকম তো হবেই আগের কথা। তো ওর হলুদ মরিচ ভাঙাইতে ভাঙাইতে রাত 9টা আপ হয়ে গেছে। এখন ও চিন্তা করলো যে আমি শর্টকাট যে রাস্তাটা আছে ওদিক দিয়ে যাই। তো শর্টকাটে রাস্তা দিয়ে আসতে গেলেও ওর কমসে কম ½ তো লাগবেই, আরও বেশিও লাগবে। আর সেই শর্টকাট রাস্তাটা হলো আপনার কিছু বাঁশঝাড় পড়বে, আর ওখানে একটা ব্রিজ পড়বে, যে ব্রিজটা আর কি খুব মানে মানুষের মুখে বলা খুব ভয়ানক, অশরীরে ভয়ানক, যেটা মানুষের ভয়ানক না। কোনো সময় ওই রাস্তা দিয়ে রাতে আসেনি, দিনে হঠাৎ আসা যাওয়া করছে। তো যাই হোক, এখন ও সাইকেল নিয়ে রওনা দিল। রওনা দেওয়ার পরে চারিদিকে তখন ঘুটঘুটে অন্ধকার, মানুষজন রাস্তায় আসলে নেই বললেই চলে। আর দিনটা ছিল আপনার সেই সিজনটা চলছিল, শীতের সিজন। চারিদিকে প্রচণ্ড কুয়াশা, খুব দিকে শুনে আস্তে আস্তে সাইকেল চালাইতেছে। ঘন বাঁশঝাড়, চারিদিকে চুপচাপ, মাঝে মধ্যে 2-1টা পাখির শব্দ। তো যখন ও বাঁশঝাড়টা পার হবে তখন ও দেখলো যে ওর সামনে 3-4টা কালো কালো কুচকুচে মানুষের মতো কিন্তু অনেক লম্বা ওর সামনে দিয়ে হাওয়ার মধ্যে ভাসতে ভাসতে চলে গেল। এখন আমার সেই মামাতো ভাই তো প্রচণ্ড ভয়, এগুলো সে নিজ চোখে কোনো সময় দেখেনি, প্রথম সে আল্লাহর কালাম পড়া শুরু করলো, যে যা সূরা পারে সব পড়লো। যে ওখানে ওর কোনো ক্ষতি হয়নি, কিন্তু চলে যাওয়ার পর আবার সাইকেল চালাতে চালাতে আপনার যখন ব্রিজের ওখানে আসলো, এক সাইডে আপনার ধানি জমি আর আরেক সাইডে হলো আপনার একটা পুকুর। তো যখন ও ব্রিজের কাছাকাছি চলে আসলো, ও দেখলো যে ব্রিজের সামনে একটা মেয়ে, আরেকটা ছোট বাচ্চা বসে আছে, ঠিক ব্রিজের যেদিক দিয়ে উঠবে ঠিক ওই রাস্তায়। এখন এত রাতে একটা মেয়ে আবার একটা বাচ্চার সাথে, মেয়েটার বড় ধরনের বয়স কত 25-26 এরকম হবে, বাচ্চাটার বয়স 2 বছর 2.5 বছর এরকম। তো এখন ও যে কিছু একটা বলবে, ও ভয়ে কিছু বলতে পারতেছে না, কারণ ওর তখন মনে পড়ে গেছে যে এই ব্রিজে ভয়ানক ভয়ানক কিছু ঘটনা আগেও ঘটছে, এবং এইরকমভাবেই ও সবার মানে প্রায় যাদের সাথে ঘটছে তার কাছ থেকে ওগুলো শুনতে পাইছি। একটা মেয়ে দেখা যায়, সাথে একটা বাচ্চা। যখন ওই কথারও চিন্তা করতেছে,
তখন ও দেখলো সেই বাচ্চাটা পানির মধ্যে ঝাঁপ দিল। ও চোখের সামনে বাচ্চাটা পানিতে ঝাঁপ দেওয়ার সাথে সাথে ওই মেয়েটাও পানিতে ঝাঁপ দিল। এটা দেখার পরে আমার মামাতো ভাই সেন্সলেস হয়ে ওখানেই পড়েছিল। যখন ভোরবেলা মানুষ ফজরের নামাজ পড়তে বের হয়েছে, তখন দেখে রাস্তার মধ্যে একটি সাইকেল এবং একটা ছেলে পড়ে আছে, সাইকেলের মধ্যে বাঁধা হলুদ মরিচের গুঁড়া। তো যখন আমার মামাতো ভাইয়ের সেন্স ফিরল, ও দেখলো ও একটি দোকানে বেঞ্চের মধ্যে শোয়া অবস্থায়। তখন ওকে সবাই জিজ্ঞেস করলো যে তুমি কোথায় থাকো, এখানে কেন আসছিলা? তখন সব ঘটনা খুলে বলে। তো ওকে ওই গ্রামের মানুষ ওর বাড়িতে পৌঁছে দেয় এবং পৌঁছে দেওয়ার পরে ও পাশের রুমে আমার সে মামাতো ভাই শুয়েছিল। তখন ও শুনতে পায় যে লোকগুলো ওকে দিতে আসছে ওর বাসায়, তারা আমার মামা মামিকে বলতেছে যে আপনাদের তো জানার কথা যে ওই ব্রিজটা অনেক খারাপ, এখানে একটি মেয়ে আত্মহত্যা করছিল সন্তান সহ। এরপর থেকে সন্ধ্যার পরে এখানে আর কেউ যায় না, গেলেই তাদের কোনো না কোনো একটা সমস্যা হয়। ভাগ্য ভালো যে আপনার ছেলের কিছু হয়নি। তখন আমার মামাই বলতেছে আমরা তো ওকে বলছিলাম যে আসলে আমাদের সামনেই যেটা হলুদ মরিচ ভাঙে, এখান থেকে ভাঙানোর জন্য ও এত দূরে কেন গেছে, আসলে আমরা তো জিনিসটা বুঝতেছি না। যাই হোক, ওর সাথে আমরা জিজ্ঞেস করব। পরে এগুলো বলার পরে ওই গ্রামের লোকজন চলে যায়। পরে আমার মামাতো ভাইকে জিজ্ঞেস করে যে কি ব্যাপার। তখনও বলে যে আসলে দোকানটা বন্ধ ছিল, আমি চিন্তা করলাম যেহেতু সাইকেলের সাথে আছে, আমি ওই 3 কিলো দূরে বাজারে গেছি। তারপরে পুরো ঘটনা খুলে বলল। যাক, এরপর থেকে আমার মামাতো ভাই কোনো সমস্যা হয়নি। তো আসলে সবসময় বলি সত্য ঘটনাগুলো একটু ছোট হয়, অনেক সময় একটু ভয়ানকও হয়, অনেক সময় নর্মালভাবে চলে যায়। আসলে যখন মানুষ যেই সিচুয়েশনে পড়ে তখন আসলে বোঝা যায় যে ভয় কী জিনিস। যারা কোনো সময় কোনো সিচুয়েশনে পড়েননি তারা আসলে বুঝতে পারবেন না যে ভয় কী জিনিস। যদি একবার ভয় পান আর সেই ভয়টা যদি আপনার ভিতরে ঢুকে যায়, আপনি যত বড় সাহসী হন না কেন, আপনি ভয় পাবেনই এবং এবং আপনি হার মানবেন ভয়ের কাছে। যাই হোক, তা আমরা বলতে পারি ভয় মানে হলো হার, হার মানে হয়েছে আপনি পরাজিত ভয়ের কাছে। যাই হোক, আজকের মতো এতটুকুই, একটু ছোট ঘটনা বললাম সাথে। আশা করি আপনারা যারা আমার কাহিনীগুলো শুনেছেন ভালো লেগেছে অবশ্যই। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার, অবশ্যই কমেন্টস করবেন কাহিনীগুলো কেমন লাগলো, আর অবশ্যই আমাদের ঘটনা পাঠাবেন, আমরা ঘটনার অপেক্ষায় থাকবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।